শুভ সন্ধ্যা বন্ধুগণ। সপ্তাহের 7টি দিন 7টি রঙে নিজেকে রাঙিয়ে আবার প্রথম রঙে ফিরে এসেছে। যা কিছু প্রথম, তাই সুন্দর, তাই সতেজ। আজকে লেডিস ক্লাবের আড্ডার যে বিষয়, সেটা মানে বলার আগে হাসি পেয়ে যাচ্ছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। তো এরকম একটা গানের সাথে, এরকম একটা সুরের সাথে, কথার সাথে প্রথমে যা আসে তা একটুখানি দন্ত বিকশিত করে, একটুখানি ঈষৎ অষ্টদয় মানে প্রসারিত করে যা হয়, অন্যের মনে যা আবার আনন্দ যোগায়, তাই হাসি। আমাদের আজকের আড্ডার বিষয়, হাসুন প্রাণ খুলে, শুধু দাঁত দেখিয়ে নয়, প্রাণ খুলে হাসুন, প্রাণ খুলে। আজকের অতিথি, আমি ডান দিক থেকে শুরু করি, পলি রায়চৌধুরী, স্বত্বাধিকারী চারুভূষণ। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? হ্যাঁ, ভালো না থেকে উপায় নেই, যদিও একটু ঠান্ডা লেগেছে, সেটা ভিন্ন বিষয়। একে তো লেডিস ক্লাবে এলে একদা সবসময় ভালো লাগে, সর্বদা সবসময় ভালো লাগে। আর আজকের বিষয়টা অন্যরকম, আপনাদের চেহারা, আপনাদের শাড়ির রং সব কিছু মিলায়ে ব্যাপারটা অপূর্ব। তারপরে আছে শায়লা পারভীন পপি। হ্যাঁ, বলে দিয়েছে নিজের নাম, শায়লা পারভীন পপি। উনি একজন পুষ্টিবিদ, নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল। বাকিটা আমরা আরো পরে শুনবো, ঠিক আছে? তো কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে, হাসি আনন্দে। এই প্রোগ্রামটা অনেক পছন্দের প্রোগ্রাম, আর এখানে অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। আগে থাকতে এই মনটা ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে, তার মানে তো হাসি এই জন্য ধরেই রেখেছে, এই দুজন ধরেই রেখেছে। দেখি তৃতীয় জন, হ্যাঁ এইবার ঠিক আছে, একটুখানি বেশি করে হাসতে হবে আজকে। আমরা হাসি সব সময়, আজকে বেশি করে হাসতে হবে। মারজান আক্তার, একজন শিক্ষক। কেমন আছেন? কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আর লেডিস ক্লাবে আসলে তো আসলে প্রোগ্রাম যখন দেখি তখন তো এমনিতেই খুব ভালো লাগে। আর আজকে তো অন্য একটা প্রোগ্রাম, অন্যরকম প্রোগ্রাম, অন্যরকম মানে নিজেই যেখানে অংশগ্রহণ করছি। আর যেহেতু আমার হাসিটা অনেক বেশি পছন্দ, হাসি খুশি থাকতেই ভালো লাগে, তো মনে হলো আপা মনে হয় খুব মানে সিলেক্টিভ ভাবে আমাকে মনে হয় কিভাবে যেন চয়েস করেছে। আপাকে অসংখ্য ধন্যবাদ, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাকে। তাহলে আপনার থেকেই শুরু করি, যে হাসিটা আসলে মানে কখন কিভাবে এলে সেটা প্রাণ খুলে হয়? কোনো না কোনোভাবে তো আমরা হাসি, ইচ্ছা না থাকলে অনেক সময় একটা মেহমান এসেছে, তখন আমি অনেক কাজ করছি, বিরক্ত লাগছে, হাসবো না, কিন্তু হাসতে হয়। সেটা কিন্তু প্রাণ খোলা হয় না। কিন্তু কখন হাসিটা প্রাণ খোলা হয়? যখন কোনো আনন্দ মুহূর্ত আসে, তখন না মনে হয় যে প্রাণ খুলেই হাসতে ইচ্ছা করে প্রচণ্ড পরিমাণে। সেটা যে কোনো খুশিতেই হোক না কেন, বা যে কোনো আনন্দতে হোক না কেন। যেহেতু আমি একজন সন্তানের মা, 3টে সন্তানের মা, তখন ওই মুহূর্তগুলো তো ওদের ছোট ছোট খুনসুটি যখন আমি দেখি, তখন ওই হাসিগুলো আরও বেশি আমাকে প্রাণবন্ত করে তোলে। ইভেন আসলে হাসিটা, মুভমেন্টগুলি না বলে প্রকাশ করা যাবে না, যে হাসিটা আসলে কিভাবে আসে। যেহেতু নিজের 3 সন্তান এবং স্কুলের বাচ্চারা, তার মানে আপনি সবসময় হাসির মধ্যেই থাকেন। হাসির মধ্যেই থাকতেই পছন্দই করি আমি আসলে। আজকের দিনে মানে এখানে আসার আগে পর্যন্ত এরকম প্রাণ খুলে কয়বার হেসেছেন? আমার নিজেকে যখন আমি বারবার দেখছি যে আমি টিভি সেটে বসে আমি হাসি নিয়ে কথা বলবো, তখন ভাবছি যে হাসির টপিকটা আসলে কেন এরকম হলো। হ্যাঁ, তখনই ভাবতেছি যে হাসতেছি যে আসলে কি নিয়ে বলবো, এই যে একটা ভাবনা। এবং ভাবতেছি যে হাসির কোনো কৌতুক কি আমার জানা আছে। ছোটবেলা আমরা খুব জোকস করতাম, বন্ধু বান্ধব যখন ছিল, বান্ধবীদের সাথে যখন আমরা ক্লাসে যেতাম, তখন মনে হতো যে আমাদের এক একটা বান্ধবীরা বিভিন্ন জোকস শুনিত, সে হাসিটা অন্যরকম ছিল। কিন্তু আজকে তো একটু অন্যরকম, প্রাণ খুলে হাসবো। তো এইটা নিয়ে আমি বারবার কনসেপ্টটা যাচ্ছে, আর নিজেই হাসছি এবং আয়নার দিকেই তাকাচ্ছিলাম যে আজকে আমাকে কেমন দেখাবে, এই আর কি বিষয়গুলো ছিল। বাহ, অসাধারণ। শায়লা হেসে আছে, দাঁত বের করে আছে, মানে হাসছিলাম ওনার কথা শুনে। হাসি তো আসলে কন্টাজিয়াস, সংক্রামক। এটা হচ্ছে একজনকে হাসতে দেখলে আরেকজনের কিন্তু হাসি কোনো না কোনো ভাবে চলে আসে। আর হাসির কথা শুনলেও হাসি পায়, হাসি দেখলেও হাসি পায়। মানে হাসি জিনিসটাই মানে মন ভালো লাগার মতো একটা জিনিস, ভালো করার একমাত্র উপাদান, একমাত্র উপায়।
উপায়। যে আমার মন খারাপ, তারপরেও আমি আরেকজনের হাসি দেখে তার মানে ভালো লাগার মুহূর্ত শুনে হাসতেছি, বাহ। মানে অন্যের খুশি খুশিতে, হয়ে গেলাম, হ্যাঁ। মন ভরে গেল খুশিতে, হাসি আসলো, এরকম আর কি। হাসির একটা গান মনে পড়ছে? হ্যাঁ, কোনটা? হাসির গান, হাসির গান তো মানে অনেক ধরনেরই জানি। একটা মনে হয়েছে মাত্র, আমি তো আসলে প্রিপারেশন নিয়ে আসি নাই। না না না, একটা বাংলা মুভি দেখেছিলাম ছোটবেলায়। হাসবো মানে হ্যাঁ। হাসির একটা অনুষঙ্গ গান, কবিতা এগুলো তো থাকবেই। ছোটবেলার একটা মানে বাংলা মুভির একটা গান মানে সিনেমা দেখতে গিয়ে শুনেছিলাম, ওইটা মনে হয়েছে এখন। বাহ। শুরু করছি। হাসতে হাসতে বড় হলাম, মায়ের অভাব ভুলে গেলাম, এমন বাবা হয় না তো আর। আসলে দেখা যায় অনেক সময় ছেলে মেয়ের বাবা মারা যায়, মা থাকে, মা মারা যায়, বাবা থাকে, কিন্তু মা বাবা যে কোনো একজন কিন্তু তার কান্নাটাকে লুকিয়ে রেখে হাসির মাধ্যমে কিন্তু ছেলে মেয়েকে বড় করে। এইটা কিন্তু এরকম কি একটা নিজের মানে জীবনে জয়ের হয়েছে? হাসি। নিজের যে জীবনে হয়েছে যে মানে কান্নাটাকে লুকিয়ে হাসতে হচ্ছে? আমি অনেক কান্নাকে লুকিয়ে হাসি। আমার নিজের জীবনেও সেম ঘটনা ঘটেছে। তো আমার হাজবেন্ড মারা গিয়েছে 2021 সালে। ওহো। তার মৃত্যু একদম সাডেন, মানে 2020 সালে করোনাতে একটু চেক করতে দিয়েছিলাম, জাস্ট মানে এক্সিকিউটিভ চেক আপ, যে চেক করি তোমার সব ঠিক আছে কিনা। তো চেক করতে গিয়ে তার ধরা পড়লো লাস্ট স্টেজে ক্যান্সার। তো যখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার প্রথমে বললো যে এটা তো লাস্ট স্টেজ, ওনার হায়াত আর 3 মাস। তো আমি আমার হাজবেন্ড দুজনে অনেক চেষ্টা করেছি। আমার হাজবেন্ডও খুব চাইতো, বলতো যে শাইলা আমি মারা গেলে তো তুমি বাচ্চাদেরকে কিভাবে কি করবা, কারণ সে আমাদের 3 জনকে বাচ্চার মতো মানে বড় মানে দেখে শুনে রাখতো আর কি, সবসময় আগলিয়ে রাখতো। তো দেখা গিয়েছে যে 3 মাসের জায়গায় সে সর্বোচ্চ 5 মাস মানে জীবিত ছিল এই পৃথিবীতে। ওই 3 মাস অনেক স্ট্রাগল করেছে, কিন্তু সে প্রতি মুহূর্তে মানে আমি যখন অফিস বা চেম্বার করতাম এবং তার কাছে যেতাম, সে হাসতো, বলতো শাইলা আমি কেমন আছো, বলে হ্যাঁ শাইলা ভালো আছি। আমি বললাম শরীর ভালো, বলে হ্যাঁ অনেক ভালো, শরীরের কোনো চিন্তা নাই, তুমি কোনো চিন্তা করবা না, আমি বাঁচবো, তোমাদের জন্য বাঁচবো। সে একটা হাসি দিত আমাকে দেখে, এই হাসিটাই বোধহয় ওনাকে সাহস যোগাতো। সে আমাকে সাহস দিত যে আমি ভালো আছি, তুমি অফিস চেম্বার ঠিক মতো করো শাইলা, আমার কিচ্ছু হবে না। এই যে সে একটা হাসি দিত আমার মনটা ভালো রাখার জন্য। আমিও চেষ্টা করি যে আমি কেন মানে আমার বাচ্চাদের মন খারাপ করাবো, বা আমার যারা রোগী আসে তাদের কেন মন খারাপ করাবো, আমি তাদেরকে আবার কাউন্সিলিং করি। দেখেন জীবন তো পরীক্ষা ক্ষেত্র, কিন্তু আমাদের বাঁচতে হবে, আর বাঁচতে হলে হাসতে হবে, এবং হাসিটা যখন আমরা প্রাণ খুলে হাসবো তখনই কিন্তু আমাদের মনটা ভালো থাকবে। মনটা ভালো থাকলে শরীরটা ভালো থাকবে, তখন আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো। আর মন যখন ভালো থাকবে আমি কাজগুলো ঠিক মতো করতে পারবো, আর কাজগুলো করলে আমি সামাজিক হতে পারবো। জাগতিক জীবনের একটা মহা অনুষঙ্গ। যাই হোক আমরা রিলেটেড, শারীরিক ভাবে সুস্থ, মন সুস্থ, মন সুস্থ আমি সামাজিকতা করতে পারছি, সবার সাথে ভালো মানে এই যে হ্যাঁ এই যে একটা আমরা মানে সামাজিক বন্ধন তৈরি হচ্ছে সবার মধ্যে। এই যে আমি আসলাম, একটা বন্ধন তৈরি হলো, আমার মনটা এই প্রোগ্রামে এসে মনটা ভালো হলো। তো এইটা কিন্তু একটা মানে বড় জিনিস যে আমরা হাসবো এবং মনটাকে ভালো রাখবো। খুব ভালো। পলির কি মনে হচ্ছে এই দুজনের কথা শুনে, মানে হাসির অনুষঙ্গ ঘরে বাইরে? ঘর থেকেই তো একটা মানুষ সমাজে পা দেয়, বাইরে যায়, তো ঘর থেকেই শুরু করুন তো, যে ঘরে কিভাবে প্রাণখোলা হাসি প্রতিদিন নিজেকে উজ্জীবিত করে। এই দুইজন নয়, আমি যখন বিষয়টা দেখলাম আমার খুব ভালো লেগেছে, কারণ অ্যাকচুয়ালি হচ্ছে আমি নিজেও খুব হাসতে ভালোবাসি, সকল ক্ষেত্রে সকল পরিস্থিতিতে। আমি আমার বাচ্চাদেরও বলি যে হাসতে হবে, আর হাসলে মন ভালো থাকে। আসলে ওই যে আপারা যেটা বললো সেই সূত্র ধরেই বলা যায় যে আসলে হাসিটা ধরে রাখতে পারলে জীবনের অনেক কিছু ভুলে থাকা যায়। আর ওই যে আপনি বললেন আমাদের মাদের আসলে অনেক কিছু লুকিয়ে আমরা হাসি, তো এই আসলে হচ্ছে মানে আমি নিজেও হাসতে খুবই ভালোবাসি সকল পরিস্থিতিতে। আর যে প্রাণ খুলে হাসুন, একটা সময় আসলে মানে হয় না কিছু পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে
আমরা খুব উচ্চস্বরে হাসি, হ্যাঁ। আবার কখনো হয়তো একটু মিটি হাসি, কখনো একটু লুকিয়ে লুকিয়ে হাসি, হাসি পাচ্ছে কিন্তু হাসিটা হয়তো দেখানো যাবে না, তারপরও হাসি। আবার সবার মাঝে হয়তো আমরা একটু হাহা করে হাসি। এবং মজার ব্যাপার না যে হাসি শব্দটা হ দিয়ে শুরু, এবং আমরা হাসিটাও কিন্তু হা হা হা। খুবই দারুণ ব্যাপার। এই যে চারুভূষণ, এটার সাথে এই প্রাণ খুলে হাসার ব্যাপারটা কিভাবে যুক্ত করেন বা যুক্ত হয়? এটা যুক্ত হয় বলতে আমি তো এটা আমার মানে যে উদ্যোগের কর্ম নাম। সম্পর্কে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। একটু বলেন। আসলে আমি চেষ্টা করি যেহেতু আমার ক্লায়েন্টদের সাথে মানে মেসেজ কিংবা ওভার ফোন কথা হয়, সকল পরিস্থিতিতে তাদের যে কোনো কথা খুব হাসি মুখে, মানে তাদের হয়তো কঠিন কোনো অভিযোগ আছে সেটাকেও আমি হাসি মুখে উত্তর দেওয়ার চেষ্টা করি। অবশ্যই মেনে নিয়ে, কারণ ওটা আমার পজিশনটাই ওটা, সেখানে কোনোভাবে রাগ দেখানো যাবে না। সে যদি ভুলও বলে সেটাকেও আমি হাসি দিয়ে সুন্দরভাবে, হাসিটাই উত্তম জবাব। আসলেই মানে পজিটিভলি হচ্ছে নিয়ে হচ্ছে তাকে আমার মতো করে কিংবা তার মতো করে বোঝানোর চেষ্টা করি। এটা খুব দরকারি যে আপনি একটা খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন, এবং এটা খুবই প্রয়োজন। আমি কিংবা হয়তো অনেক সময় হয় কি, কিছু থাকে না যে সামনাসামনি এসে, আমার তো নেই, শপ নেই যেহেতু, আউটলেট নেই কোনো, আমার পুরোপুরি অনলাইন, কিন্তু তারপরও কিছু পরিচিত থাকে যারা হচ্ছে বাসায় আসে। চেষ্টা করি হচ্ছে সকল কিছু মানে হাসি দিয়ে হচ্ছে উপস্থাপন করতেও চেষ্টা করি। আমার যে প্রোডাক্টগুলো কিংবা আমার যেটা কাজ সেটাকে আমি চেষ্টা করি হাসি দিয়ে সুন্দরভাবে বুঝাতে। হয়তো জানি সেটা কঠিন, কিন্তু তারপরও চেষ্টা করি। বাহ, আমার এই হাসি নিয়ে একটা টাঙ্গাইলে তাঁতি একবার একটা কথা বলেছিল আমাকে, সেই কথাটা বলবো এবং আপনাদের কাছ থেকে আরো অনেক কিছু শুনবো এবং অনেক বেশি হাসবো, যাতে একদম গাল ব্যথা হয়ে যায়। কিন্তু তার আগে একটু বিরতি নিয়ে নিই, সময় হলো বিরতিতে যাবার, এবং আশা করছি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। ফিরে আসছি একটু পরে। বিরতি শেষে আবার ফিরে এলাম। আমরা ছিলাম মানে প্রোডাক্টের হাসি নিয়ে না, আনন্দ নিয়ে। সেই সূত্রে আমি একটা গল্প বলছিলাম যে টাঙ্গাইল তাঁতি বাড়িতে একবার মানে শাড়ি দেখতে গিয়েছি, যে ওখানে একটু সস্তা দরে শাড়ি পাওয়া যায়। তো যিনি দেখাচ্ছে উনি বলছে যে এইটা দেখবেন না, এটা দেখবেন না। আমি বললাম কেন? বলে এটাতে মোম পালিশ করা হয়নি। তখনও জানতাম না যে মোমের এরকম মণ্ড নিয়ে শাড়ির উপরে যে পেশা হয়। তা আমি বললাম কেন বাবা, সমস্যাটা কোথায়? বলে একটু পরে আসেন। তো শুটিং ছিল, শুটিং করছিলাম, শুটিং শেষ করে খাওয়া দাওয়া করে যখন আবার একটু গ্যাপ পেলাম, ওই গ্যাপে গেলাম। যাওয়ার পরে উনি এরকম শাড়িটা মেলে ধরলো, বলে দেখেন এখন শাড়িটা হাসছে। এবং সত্যি শাড়ির একটা ঝলমলে যে চেহারাটা দেখলাম, তো এই যে মানুষের আনন্দের বহিঃপ্রকাশ। উনি একজন শিল্পী, তাঁতি মানে তো একজন শিল্পী, কারিগর। তো উনি ওনার সেই সত্তাটাকে শাড়ির মধ্যে দেখাতে চেষ্টা করলো, যে দেখুন এখন আমার শাড়ি হাসছে। পলি, অনেক ধন্যবাদ আপনাকে। শায়লার কাছে আসি। শায়লা যেহেতু পুষ্টিবিদ, মানে পুষ্টিবিদ ছাড়া কিন্তু আমাদের কারো চলবে না, মানে তিনজনই কোনো না কোনোভাবে আমরা মানে ওর দ্বারস্থ হতেই হবে। তো এই যে পেশা, যে পেশাটা আগে শুধুই ঘরে আমাদের মায়েরা আমাদের পুষ্টিবিদ ছিল, কিন্তু এখন আমরা কর্মজীবনে একজন পুষ্টিবিদ পাচ্ছি, যিনি পেশা নিজেকে সাজাচ্ছেন এবং তার সেই পেশার কর্মময়তা দিয়ে আমাদেরকেও সাজাচ্ছেন। তো আপনার কর্মস্থল এবং কর্মময় জীবনে কিভাবে প্রতিদিন প্রাণ খুলে হাসিটা আসে? থ্যাংক ইউ সো মাচ। আমি তো ঢাকা শ্যামলীতে বাসা, আমার শ্বশুর বাড়ি। বাবার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। সেই সূত্রে আমি নারায়ণগঞ্জ ডায়াবেটিক হসপিটালে প্রথম জয়েন করি। তো ওখানে মানুষের ভালোবাসার কারণে ওখানেই নারায়ণগঞ্জ পপুলারে মানে ভিজিটিং কনসালটেন্ট হিসেবে জয়েন করি। তো ওখানে 3 দিন চেম্বার করি, আর শ্যামলী পপুলারে যেটা কলেজ গেট শাখাতে শ্যামলী পপুলার, ওখানে 2 দিন চেম্বার করি। তো প্রতিনিয়ত আমাকে এই মানে পেশার দিক থেকে অনেক রোগীদেরকে কাউন্সেলিং করতে হয়, তাদের মুখে হাসি ফোটাতে হয়। কিভাবে যার যে প্রয়োজন নিয়ে আসে সেই প্রয়োজনটা, মানুষ আসে তো বিচিত্র পেশার মানুষ আসে, সেই প্রয়োজনটা আমি যখন তাদেরকে বুঝাতে পারি এবং তারা যখন সাকসেস হয়, সেটাতেই আমার হাসি। যেমন অনেক রোগী আসে মানে অনেক ওজন নিয়ে, তারা এসে তাদের দুঃখের কথা বলে যে ম্যাম ওজনের কারণে হাজবেন্ড পছন্দ করে না, শাশুড়ি পছন্দ করে না, ওজনের কারণে আমার বাচ্চা হচ্ছে না। তো দেখা যায় আমি তাকে বলি যে ওজনটা আপনি কমাতে পারবেন, কিন্তু এটা গ্র্যাজুয়ালি একটু ধৈর্য ধরতে হবে। এবং
তাকে আমি যখন মানে এইভাবে সুন্দর করে বুঝাই এবং সে আমার ডায়েটের মাধ্যমে লেগে থেকে ওজনটা কমিয়ে ফেলে, অনেকেই বিয়ে হয়, অনেকেরই কনসিভ হয়, এই যে বাচ্চা হচ্ছে না বাচ্চা হয়, তখন যে আমার মনটা এত খুশিতে হেসে ওঠে যে আমি তাকে কনগ্রাচুলেশন বলি এবং নিজের মানে চিন্তা করি যে তার খুশিতে আমার অনেক খুশি লাগতেছে। অনেকে দেখা যায় যে অতিরিক্ত ওজনের কারণে পিরিয়ড রেগুলার হয় না, তারপর হচ্ছে দেখা যায় যে মানে বিয়ে হচ্ছে না ওজনের কারণে। তো আমার এক রোগী এসে বলতেছিল যে ম্যাডাম আমার সামনে বিয়ে, আমি দেখেন আপনার কাছে এসে এই 15 কেজি ওজন কমালাম, অনেক ভালো লাগতেছে। বাহ, এরকম স্যাড ঘটনাও আছে। এক মেয়ে এসে মানে গ্র্যাজুয়ালি ওজন কমানোর পরে বলতেছে ম্যাডাম ওজনটা যদি আগে কমাতে পারতাম তাহলে হয়তো আমার বয়ফ্রেন্ডটা থাকতো, চলে যাইতো না। তো তার কিন্তু মানে ফিউচারে ভালো জায়গায় বিয়ে হয়েছে, হাজবেন্ড নিয়েও আসছিল। আবার অনেকে আসে ওজন কম নিয়ে, তো দেখা যায় যে ম্যাডাম এই ওজন কম দেখে আমাকে লাইক করে না, ওজনটা বাড়িয়ে দেন। সব কিন্তু ধৈর্যের ব্যাপার। গ্র্যাজুয়ালি তাকে যখন কাউন্সিলিং এর মাধ্যমে মানে ডায়েট মডিফাইড করে করে একটা পর্যায়ে পৌঁছে যায় তখন কিন্তু অনেক খুশি লাগে। তো আমি যেহেতু ডায়াবেটিক হসপিটালে আছি, প্রতিনিয়ত ডায়াবেটিস হসপিটালে ডায়াবেটিস রোগী, কিডনির রোগী, লিভারের রোগী, হার্টের রোগী, হাই প্রেশার, তো তারা তো আসতেই থাকে। তাদেরকেও কিন্তু আমার হাসির মাধ্যমে সুন্দরভাবে বুঝাতে হয় যে দুঃখিত অবশ্য দুঃখিত বলছি কেন, আমরা তো যে কোনো ভাবে হাসতে এসেছি, তো হাসিটাকে আমার হাসি চলে আসলো। হ্যাঁ, তো এই যে রোগীদের মানে বোঝানোর পরে যে তারা কথা শুনে এবং তাদের যে কাজ হয় ওইটাতেই আমার অনেক ভালো লাগে যে প্রতিটা রোগী কিন্তু একটা নিয়ম কানুনের মাধ্যমে, সবচেয়ে বড় কথা তাদেরকে ধৈর্যের সাথে বুঝাতে হয়। মোট কথা যে কোনো আনন্দের বই প্রকাশটাই খুবই আনন্দ লাগে, তারা যখন সাকসেস ফিল করে, মানে তাদের যখন সফলতা আসে যে মানে তারা সুস্থ আছে, তখনই ভালো লাগে। একদমই, না হলে কবিরা কেন লিখবে যে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে? হ্যাঁ, কারণ চাঁদ কি আসলে দাঁত বের করে হাসে না, কিন্তু কবির কল্পনায় আমরা নিজেরাও কল্পনা করি যে এই তো চাঁদ বুঝি হাসছে এবং সেই হাসির বহিঃপ্রকাশ আলো বিলাচ্ছে। ধন্যবাদ শায়লা। এবার মার্জান আপাকে বলি, আপনি তো মহা সুখী একজন মানুষ, কারণ আপনার 3টি ফুল বাসায়, মানে আপনি একটু যে একটা বাগান হন সেই বাগানে আপনি 3টি ফুল ফুটিয়েছেন, ওনাদের চাইতে একটা বেশি। তো সে কারণে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আপনি অনেক বেশি সুখী। আর একটা কথা আমরা বলছিলাম আলাপ করতে করতে যে এখন তো বাচ্চাদের খেলাধুলার জায়গা নেই, কোথাও গিয়ে যে আনন্দ বিলাস করবে সেই উপায়ও নাই, তো সেক্ষেত্রে তো ঘরটাকেই আপনার আনন্দ নিকেতন বানাতে হয়, সেটা আপনি কীভাবে করেন? আমি ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আনন্দ নিকেতন কিভাবে বানাতে হয়। আমার ঘর, আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমি আমার মা, বোন এবং তারও ছোট বাচ্চা আছে 2জন। ইভেন আমার আরেকজন বোন আছে, সে থাকে তার নিচ ফ্লোরে থাকে, তারও একটা বাচ্চা আছে। তার মানে আমার বাসাটা কিন্তু বাচ্চা দিয়ে ভরপুর। তা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো ওই যে বাচ্চাদের সাথে থাকা, বাচ্চাদের যে আনন্দ দেওয়া, আমি যে বিষয়গুলি খেলাধুলা করে আসছি তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করা, যেমন লুকোচুরি খেলাটা কেমন হবে, আমার ছেলে মেয়ে সেটা খেলছে, তাদেরকে একটু পুতুল বানিয়ে দেওয়া হয় ঘরের মধ্যে, সেই পুতুলটাকে কিভাবে রোল প্লে করে খেলতে হয় সেটা দেখায় দিই। ইভেন হচ্ছে লুডো খেলা, এটা আমাদের ভীষণ একটা প্রিয় একটা খেলা। তো ওইটা দেখা যাচ্ছে যে লুডোটা নিয়ে এসে তাদের সাথে বসে বন্ধের দিনটা এরকম খেলাধুলাটা মানে খেলাটা অংশগ্রহণ করে থাকে আমার বাচ্চারা। তো বিশেষ করে রাইমস আমি যখন শোনাই, আমার মেয়ে আমাকে ইমিটেশন করে সে বলে, মানে এত ভালো লাগে যে এই যে রাইমসগুলি যখন আমি তাদেরকে শোনাচ্ছি, তারা আবার আমাকে শোনাচ্ছে এবং সেটা আবার তারাই আবার রোল প্লে করে দেখাচ্ছে। এইভাবেই করে আসলে আমি আমার বাসাটাকে মানে ওই খেলাধুলার কনসেপ্টটা করে দিচ্ছি। ছোট ছোট কিছু খেলনার জিনিস তাদেরকে ঘরে এনে সেভাবে ওই ঘরের মধ্যে রেখে খেলাধুলা করানো হয়, বাইরে খুব একটা যাওয়া হয় না। যেহেতু ছেলেটাকে মানে ঘরের মধ্যে রাখা যায় না, সে নিচে চলে যায়,
আমাদের ছোট্ট একটা মাঠ আছে, ওই মাঠেই চলে যায় সাইকেল চালানোর জন্য। বাহ। তা আমি তারপরেও তাকে ঘর থেকে বের হতে না করে, যে না ঘরে থেকে বের হওয়া যাবে না, বাইরের দেখা যাচ্ছে ধুলাবালি, আর এখন তো আসলে আমাদের সেই পরিবেশটা নাই, কারণ এত পরিমাণ অটোরিকশা বেড়েছে, সেটার কারণে কিন্তু আমাদের ছেলেমেয়েরা আরো বেশি অসুস্থতা হয়ে যাচ্ছে। এই জন্য ওই জায়গা থেকে একদম, আমার বাসাটা হচ্ছে মেইন রাস্তার সাথে, তো আমি এই জন্য তাকে ঘর থেকেই এখন আমি নিজেই বের করতে দিতে চাই না। আমরা যেমন আমাদের বাবা মার কিন্তু আগে এই জিনিসটা ছিল না যে ঘর থেকে বের হওয়া যাবে না, খেলাধুলা করতে যাওয়া যাবে না, এই জিনিসটা কখনোই আমার মা বলেনি। আমি কিন্তু প্রচন্ড পরিমাণ ডান পেটে ছিলাম এবং খেলাধুলা খুব পছন্দ ছিল। এবং একটা সময় কিন্তু মায়েরা বিভিন্ন কাজে একটু পাওয়ার জন্য, ফুরসত পাওয়ার জন্য বাচ্চাদের বলতে যাও তো একটু খেলে আসো, তাই না? হ্যাঁ, কিন্তু এখন দেখা গেছে আমরাই মারাই কিন্তু তাদেরকে ঘরের মধ্যে রেখে দিচ্ছি, কারণ বিষয়টা হচ্ছে বাইরের যে এখনকার যে পরিবেশটা, হ্যাঁ নিশ্চয়তা বা নিরাপত্তা যে বিষয়টা, বা আমাদের যে মানে অক্সিজেনের যে পরিমাণটা কমে যাচ্ছে, যে তাদের ধুলাবালি যে পরিমাণ শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে, এবং তার পরিমাণ কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু কমে যাচ্ছে। তো এই জন্য আমরা কিন্তু ঘর থেকে বের হতে দিচ্ছি না। এখন ঘর, মা বলছে, মারজান বলছে বের হওয়ার দরকার নেই, আর বাবু বলছে যে হারে রে 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 আমায় ছেড়ে দিয়ে দে, এই আর কি। তারপরে দেখা যাচ্ছে যে বাচ্চাদের সাথে ওইভাবে আনন্দ নিকেতন বা আনন্দ বিলাস, যেটা কি আমরা যেটাই বলি না কেন, সেভাবে চেষ্টা করি বাচ্চাদের সাথে খেলাধুলা বা মোবাইলের বিষয় থেকে একটু দূরে রাখার চেষ্টা করি, যেন মোবাইল না ধরতেই দেই না খুব একটা। তারপরও ফাঁকে ফুঁকে দেখে ফেলে, উপায় নেই, কোনোভাবে ধরে রাখা যায় না, তো চেষ্টা করা হয় যেন মোবাইলটা অ্যাভয়েড করা হয়, এই আর কি বিষয়টা। কারণ মোবাইলে থাকলে একমাত্র শুধু হাসির কোনো দৃশ্য এলেই ওরা হাসবে, আর তাছাড়া হাসবে না। কিন্তু যদি মোবাইলের বাইরে আমরা ওদেরকে গান, গল্প, কবিতা ইত্যাদি দিয়ে ভরিয়ে রাখতে চাই, তাহলে কিন্তু ওরা হ্যাঁ এটা আবার বলো তো, অথবা এটা আবার করো তো, এই যে আকাঙ্ক্ষা, এবং সেটা যখন পরিপূর্ণ হয় তখন কিন্তু মানে এমনিতেই হেসে ফেলে, বাচ্চাও হেসে ফেলে। হ্যাঁ, একদমই তাই। এবং ওই যে বললাম না যে আমি যখন রাইমসগুলি বলি, তখন তো তাদের সাথে তো অভিনয় করে আমাকে দেখাতে হয়, আমার বাচ্চার সাথে। আমাদের মানে আমার তো যে বোনের ছেলে মেয়ে, তারাও তো ছোট ছোট, তো ওরাও দেখা যাচ্ছে যে আমার সাথে ইমিটেশন করছে, এবং একদম তারা মানে ওই রাইমসের সাথে সাথে তারা নাচতেছে। তো এইভাবে তারা মানে এই আনন্দগুলি করে থাকে, এই আর কি বিষয়টা। আচ্ছা, বাচ্চাদের থেকে একটু বড়দের দিকে যাই তো, যেহেতু আমরা আড্ডা দিতে বসেছি, তাই না? আচ্ছা, বাচ্চাদের বাবা কখনো রামগরুর হয়ে গেছেন, হাসছেন না, এরকম ক্ষেত্রে হাসানোর জন্য কিছু কি কলা কৌশল প্রয়োগ করতে হয়েছে? না, ওইরকম কোনো কৌশল প্রয়োগ করতে হয়নি। মানে উনিও হাসি খুশি, মানে হাসি খুশি, খুব একটা যে মানে অতটা না, আমি যতটা হাসি খুশি আমার থেকে একটু পরিমাণে কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ভাগ দিয়ে দিয়েন না, ভাগ আসলে কি সে একটু নিজেকেই কনজারভেটিভ রাখতেই পছন্দ করে। হ্যাঁ, আর আসলে পুরুষরা মনে, হ্যাঁ বাবা তো একটা বিষয়, আর পুরুষ মানুষটা মনে একটু নিজেকে মানে কনজারভেটিভ রাখাটাই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। সবাই না, আমার বাবা কিন্তু সপ্তাহে একদিন আসতেন, তো উনি আমাদের নিয়ে রান্না করতেন। আমাদের একটা ছোট পাম্প করা স্টোভ ছিল, দাদা হজ থেকে এনেছিলেন অনেক আগে পিতলের, ওটাতে আমরা রান্না বান্না করতাম। এর মধ্যে আব্বা সেই মানে কি কি সব হিংটিং শর্ট এইসব কি বলতো, মানে নিজেও হাসতো, আমরা ভাই বোনরাও হাসতাম। যদিও পড়ার সময় শাসন করতো যে হাতের লেখা আরো ভালো হচ্ছে না কেন, হাতের লেখার প্রতি ওনার খুবই ছিল। তো সেক্ষেত্রে আসলে সবাই নয়, কেউ কেউ, কিন্তু উনি আমার ধারণা আপনার উনি একটু কম হাসে কেন, মানে আপনি বাচ্চাদের নিয়ে একটু বেশি আসলে আমার তাই ব্যালেন্স করেন। হ্যাঁ, ওই জন্য সে ওই জায়গাটা থেকে উনি আর ওইভাবে ইনভলভ হতে চায় না, ব্যালেন্সটা রাখে, এই আর কি। কিন্তু আমার বাবা খুব হাসি খুশি ছিল। ওই যে বললাম না যে বাবাকে একটু মানে আমার রোল প্লেটা বাবাকে দেখে বাবা প্রচণ্ড পরিমাণ হাসাতো, এবং উনি এত পরিমাণ কৌতুক হোক বা যে কোনো বিষয় নিয়ে কাউকে কিছু বলবে, সেটা হাসি খুশি দিয়ে খুব সুন্দরভাবে উত্তরগুলি দিত। আছে না যে এখন তো মানুষ কাউকে কিছু বলতে গেলেও মনে করে যে হাসি দিয়ে বলছে, না জানি মনে হচ্ছে আমাকে কোনো ইনসাল্ট করে কিছু বললো কিনা, এই বিষয়টাও কিন্তু অনেকে অনেক কিছু ভাবে মাইন্ড করে। তো এই সাবধানতা এখন আবার আমাকে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে থামিয়ে দেয়, কিন্তু আমার আসলে মানে ওই হাসি জায়গাটাই আমি ধরে রাখি,
যে না আমার যে কোনো পরিস্থিতি, যে আপা বললো না একটু আগে, যে পরিস্থিতি মানুষকে যে যখন যেভাবেই আসুক না কেন আমরা সেভাবেই হাসিটা ধরে রাখার চেষ্টা করি এবং হাসিটা দিয়েই থাকি। সেটা ক্লায়েন্ট হোক বা আমি, যেহেতু আমার স্টুডেন্টদের নিয়ে আমি কাজ করি, আমার পুরাটাই হচ্ছে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করা। আর আমি যে জায়গাটাতে কাজ করি সেটা কিন্তু হচ্ছে স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করা হয়। হ্যাঁ, সেখানে তো হাসি ছাড়া বিদ্যা বিতরণ বা শিক্ষা বিতরণ সম্ভবই না। এবং তারা তো সে ফিলটা জানেই না, ইমোশন জিনিসটা বুঝেই না, যে স্যাড কোনটা বা তার হাসিটা কিভাবে হাসতে হবে সেই জিনিসটা সে বুঝেই না। তো এই জায়গাটাগুলো আমাকে রোল প্লে করে দেখাতে হয়, কখন ইমোশন করে দেখাতে হবে। এই বিষয়টা আমার একটু অন্যরকম লাগলো আপনাদের কাছ থেকে। অনুমতি নিয়ে নিচ্ছি যে ফিরে এসে বিরতি সময় হচ্ছে, তো ফিরে এসে আবার কিন্তু আমরা একটু স্পেশাল বাচ্চাদের হাসি নিয়ে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, সেই পর্যন্ত আমাদের সাথেই থেকো, একটু পরেই ফিরবো। আর হ্যাঁ, ওই যে জুমে যুক্ত হয়ে যাও জলদি জলদি, তোমাদের হাসি মুখ দেখতে ভীষণ ইচ্ছা করছে। আসছি। যথারীতি ফিরে এলাম, আড্ডা দেব আর হাসবো প্রাণ খুলে। তার আগে বলে নিই, জলদি জলদি জুমে যুক্ত হয়ে যান। আপনাদের হাসি দেখার জন্য আমরা এই 3 জন এবং আমরা 4 জন এবং অগণিত দর্শক ব্যাকুল হয়ে অপেক্ষা করছি। প্রাণ খোলা হাসিটা দিতে চলে আসুন জলদি। আপনি বলছিলেন যে আপনি শিক্ষক এবং স্পেশাল বাচ্চাদের শিক্ষক, তো স্পেশাল বাচ্চাদের হাসিও নিশ্চয়ই খুব স্পেশাল। তো সেটা কিভাবে আপনি তাদের ভিতর থেকে টেনে বের করেন, আর সেই হাসিটা আপনাকে ভিতর থেকে কিভাবে উজ্জীবিত করে? আচ্ছা, ধন্যবাদ আপা। বিষয়টা হচ্ছে যে ওরা যেহেতু ওদের ফিলিংসটা বোঝাতে পারে না, ইমোশনটা বোঝাতে পারে না, তো তখন আমাদের দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন তাদের সাথে রাইমসের মাধ্যমে বা আমাদের বিভিন্ন যে ফ্ল্যাশ কার্ড আছে সেগুলির মাধ্যমে ওদেরকে আমরা বুঝিয়ে থাকি। একজন মা যখন বাচ্চাকে আমাদের স্কুলে দিয়ে যায়, আর তখন কিন্তু মানে খুব দেখা গেছে যে মন খারাপ করে স্কুলে আসলো, কিন্তু যখন আমরা সামনে যে বাচ্চাকে রিসিভ করে নিয়ে আসি একটা হাসি দিয়ে, তখন মনে হয় তার একটা আশ্বস্ত জায়গাটা ফিরে আসে, হ্যাঁ ফিরে পায়। তো হাসি দিয়ে জিজ্ঞেস করি কেমন ছিল বাসায় বা কেমন আছেন আপা, তো সে সুন্দরভাবেই বলে যে হ্যাঁ ভালো ছিল, কালকে দেখা গেছে সে একটু ট্যান্টাম করেছে, ভালো ছিল না, শরীরটা ভালো নাই। আবার কখনো শুনতে হয় যে হ্যাঁ খুব ভালো ছিল। এই তখন ওই ভিত্তিতে দেখা যাচ্ছে যে আমরা ওই বাচ্চাদের সাথে আমাদের কাজগুলি করতে হয়, অ্যাক্টিভিটিসগুলো আমরা করে থাকি। তো আমরা ওই যে বললাম আমাদের দেখা গেছে যে শুরুতে আমরা রাইমস দিয়ে আমরা শুরু করি, এবং আমাদের এই জায়গার এখানে আমরা সাধারণ শিক্ষার্থী যারা তাদেরকে কিন্তু স্কুলের নাম কি, অনেকে হয়তো আমাদের প্রোগ্রাম দেখে স্কুলের ঠিকানা জানতে চাইবে, নাম ঠিকানাটা যদি একটু বলেন। কিডি রক্স স্পেশাল নিডস স্কুল, ধানমন্ডি 19 নাম্বার। আচ্ছা আচ্ছা। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে এই বাচ্চাদেরকে আমরা যখন সাধারণ শিক্ষার্থীদের আমরা কিন্তু কগনিশনটা তাদেরকে ফলো করি, হ্যাঁ তাদেরকে ওই বুদ্ধিমত্তা পরিমাপ দিয়ে তাদেরকে বিভিন্ন লাইফে তারা পৌঁছাতে পারে, কিন্তু আমরা যে বাচ্চাদের নিয়ে কাজ করি তাদের অল ওভারঅল বিহেভিয়ার থেকে একদম এডিয়াল পর্যন্ত আমাদের কাজগুলো, হ্যাঁ সেলফ স্কিল নিয়ে আমাদের কাজ করতে হয়। স্কুলটাও একটা আনন্দ নিকেতন, যেসব স্পেশাল বাচ্চাদের পরিবারেও ওরা বা স্কুল থেকে আনন্দটা বয়ে নিয়ে যায় এবং প্রাণ খুলে হাসে। এইদিকে কথা বলতে বলতে এইদিকে নড়াচড়া টের পাচ্ছিলাম। জুমে চলে এসেছেন, নাহিদা আপা চলে এসেছেন, আর ওদিকে মিষ্টি মিষ্টি দেখুন কি মিষ্টি হাসছে, উনি কিন্তু আসলেই মিষ্টি। ও বাবা, এদিকে কে আছেন? পরমা সুন্দরী। পরমার সাথে কিন্তু সুন্দরী লাগালেই বাক্যটা সঠিক হয়। কেমন আছেন? ও আচ্ছা, ওনার বোধহয় অডিও ঝামেলা করছে। তাহলে কি আমি নাহিদ আপুর কাছে যাব নাকি মিষ্টি আপুর কাছে যাব? মিষ্টি আপা, আপনি আনমিউট করে আমাদের এই বন্ধুদের একটু প্রাণখোলা হাসি উপহার দিন তো। মানে শব্দটা এখন তো আমরা দেখতে পাচ্ছি। আপু আপনাকে জি, হ্যালো, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। বকুল আপু, হ্যাঁ হ্যাঁ
জি আপু, আজকে টপিকস হচ্ছে হাসুন প্রাণ খুলে। হ্যাঁ। তো আমার খুবই প্রিয় টপিকস হাসুন প্রাণ খুলে। হাসতে আমি খুবই ভালোবাসি, আর হাসিটা সবার জন্য খুব প্রয়োজন। হার্ট ভালো থাকে হাসলে, হাসলে মন ভালো থাকে। ভালো থাকে, আর হ্যাঁ। আমি মনে করি আপু, হাসিতে সবাই হাসে, নায়কও হাসে, ভিলেনও হাসে। হাসিটা কিন্তু প্রাণ ঢালা হাসি সবাই। এমন হাসি হাসতে হবে জানি প্রত্যেকের কল্যাণ হয়, জানি হাসিটা আমাদের জীবনে শান্তি বয়ে আনে, হাসিটা জানি আমাদের ভালোবাসা বয়ে আনে। ভিলেনের হা হা হু হু প্রাণ ঢালা হাসির আমাদের দরকার নেই। দরকার একটা সুন্দর নির্মল হাসি, ভালোবাসার হাসি, একদম, সকলের একদম। জন্য, সকলের। হ্যাঁ, তা ওই যে ওরকম আর কি হয়ে যাবে না তো, মানে যেহেতু ভিলেনের কথা আসলো, তাহলে আমিও একটু চলচ্চিত্রের গানে যাই, হাসিতে করলো পাগল ঘরে রইতে দিল না, জি। এরকম হয়ে যাবে নাকি আবার হাসিটা? হ্যাঁ, ধন্যবাদ আপা। আজকে কি কোনো হাসির গান শোনাবেন? জি জি, হাসির গান ধন্যবাদ। শোনাবেন? হাসির তো আমি আমি একটা সুন্দর ভালোবাসার গান শুনাই আপা, 2 লাইন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, শোনাবো তাতে আপা? হাসবে, যে পলি বলেছে। তুমি দূরে আছো, দূরে থেকো, কাছে আইসো না, আমার মায়ায় পইরা যাইবা বন্ধুরে, মায়া হইল দারুণ যন্ত্রণা, আহারে, কাছে আসার পরে যদি করি গো আঘাত, মাঝপথে নামাইয়া যদি চাইরা দি গো হাত, সারাক্ষণে চোখে ভাসে তোমার প্রিয় মুখ, আমার মায়ায় পইরা যাইবা বন্ধুরে বন্ধু, মায়া হইল দারুণ যন্ত্রণা। অনেক ধন্যবাদ আপু। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, মায়া তো আছেই, মায়ায় পড়ে যাবে, সেই মায়া আমরা ব্র্যাকেটে মিষ্টি আপুর মিষ্টি হাসিটা লিখে দেব। অনেক ধন্যবাদ। আমাদের সাথে নাহিদ আপু আছেন, আর ওদিকে আমি দেখতে মমি আপা। তো এখন আমি চোখে কম দেখছি, ও আচ্ছা, নাহিদা নেইলি আপু আছে। আপনার যন্ত্র ঠিক আছে? তাহলে আনমিউট করে আমাদের সাথে একটু হ্যাঁ কথা আপা, বলুন। আসসালামু আলাইকুম, শুভসন্ধ্যা। হ্যাঁ ঠিক আছে আপা। আজকের টপিকটা হচ্ছে হাসুন প্রাণ খুলে। আসলে আমরা যত হাসবো তত ভালো থাকবো, তত সুস্থ থাকবো। হাসির কোনো শেষ নেই, যত হাসবেন তত দুঃখ কমবে। হাসিটাই যেন আমাদের সবার জীবনে আসলে সবসময়ই থাকে। হাসতে পারলে আপনি সবকিছু ভুলে থাকতে পারবেন। দিন আমরা একবার হলো তো অন্তত হাসি। হাসতে হয় আমাদেরকে, যতই কষ্ট থাকুক আমরা সবাই হাসি। তো একদম, প্রাণ একদম। খুলে আমাদের সবারই হাসা উচিত। হাসতে সমস্ত কষ্ট আমাদের মুছে যায়। হাসিটা সবার জীবনে বাহ, সবসময় থাকবে। বাহ, অনেক অনেক ধন্যবাদ আপা, নাহিদ আপা। এই যে আমি পরমা সুন্দরীর কাছে যেতে চাচ্ছি। আমাদের সাথে বলুন আপনার প্রাণ খোলা হাসির কোনো ঘটনা থাকলে। আপু, আসসালামু আলাইকুম। আপু, তোমাদেরকে আমার আমার থেকে অনেক বয়সে ছোট তোমরা। সবাই হ্যাঁ, সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা। আমি আদরও দিতে হবে কিন্তু। অনেক দিন যাবত একটা কথা বলি, অনেক দিন, প্রায় 9-10 বছর হাসতে জানতাম না, হাসা ছিল না, আমার হাসি ছিল না। আহারে, আমার আজ 1 মাস হয়েছে আমি হাসতে হাসতে সারাক্ষণ হাসি। বাহ। সেই কারণ হলো আমার একটা বৌমা আসছে ঘরে, সে যে সারাক্ষণ আমাকে হাসাচ্ছে, সে আমাকে বারে বারে পরমা আপু বলে হাসাচ্ছে, এই বলে সেই বলে। আমি এখন এসে আমি মানে অত্যন্ত হাসি। আর আপনাদের দেখে তো, তোমাদের দেখে হ্যাঁ, আরো আমি বলতে পারি আমি কিরকম আনন্দ, বলতে পারি না। আমি আর বলবো না কিছু, তোমাদের কাছে সবকিছু চাই। অনেক বুঝে ফেলেছি আমরা, না বলা কথা বুঝে নিয়েছি আমরা। পরমা যে একটি পরমা সুন্দরী এবং মানে পরম প্রেমময়ী বৌমা পেয়েছে, তাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আর আপনি কিন্তু আমাদেরকে এরকম সবসময় মাথায় ছাতা হয়ে থাকবেন। ভালোবাসা শুধু দিলে হবে না, অনেক আদরও দিতে হবে। আমরা অনেক আছি, আপনি আদর সঞ্চয় করবেন। ধন্যবাদ পরমা আপা, ধন্যবাদ। এবারে মমি, আনমিউট হলেই হাসিটা চলে আসবে, আমি বুঝতে পারছি।
ঠিক তো? ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আজকের বিষয়টা আপু অনেক সুন্দর, যে প্রাণ খুলে হাসতে হবে। সত্যি তো তাই আপু, কারণ আমরা লেডিস ক্লাবের সবাই সব সময় আপু প্রাণ খুলে হাসি। এই যে 6টা থেকে 7টা বাজলে আমাদের মনে হয় আমরা কখন বসবো, কখন বসবো। বন্ধুদের সঙ্গে আড্ডা দিব, সবকিছু মিলেই আমাদের চলে এরকম আড্ডা আপু। প্রায় 4 বছর যে পড়েছে, আমরা সব সময় সাথে আছি লেডিস ক্লাবের এবং পাশে থাকবো ইনশাল্লাহ আপু। এবং সবাই মিলে সব সময় হাসি খুশির মাধ্যমে সুন্দর একটি পরিবার, আমাদের যে লেডিস ক্লাব, সব সময় আমরা সাথে থাকবো আপু, এটাই আমাদের কামনা। ধন্যবাদ আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাদের চারজনকেও, অনেক ধন্যবাদ। আমাদের চারজনের পক্ষ থেকে অনেক ভালোবাসা। আর ওই স্টুডিওর বন্ধুরা, আমি আবার একটু বিরতির সময় হলো, বিরতি নিয়ে আসি, তারপর বাকি কথা বলবো এবং শেষ পর্যন্ত যাত্রার প্রস্তুতি নিব। বন্ধুরা, সময় হলো বিরতি নেবার, একটু পরেই ফিরছি। ফিরে এসেছি। ওই গানটা মনে পড়ছে, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লাও। বন্ধুরা, কাছে ডেকে লাও। আমরা ফারহান আপু শেষে যুক্ত হয়েছে। ফারহান আপুর সাথে কথা বলে তারপরে আসছি তোমাদের সাথে, মন খারাপ করো না। নার্গিস, নার্গিস ফুল, নার্গিস লালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহা, এই হাসিটার অপেক্ষায় ছিলাম আমরা। দেখো কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। এতক্ষণে সবাই হাসি, সবাই এখানে প্রাণ হাসির প্রকারভেদ আছে না? হ্যাঁ একদম, এতক্ষণে মনে হচ্ছে পূর্ণতা পেল। এটা হচ্ছে একদম প্রাণ খুলে হাসি। হাসি, হ্যাঁ। আমরা তো অল্প একটু সময়ের জন্য বসি এই জুমারটায়, এই তো অনেকদিন পর পর সবার সাথে দেখা হয়। আগে তো প্রতিদিন দেখা হতো, এখন অল্প একটু সময়ের জন্য আর 2 দিনের জন্য মাত্র দেখা হয়। তারপর খুব ভালো লাগে। আসলে এই লেডিস আড্ডাটা প্রতিদিন হলে ভালো হতো না? হ্যাঁ, প্রতিদিনে আমরা মন ভালো হয়ে যেত। ভালো হয়ে যেত। আমরা সবাই অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের আড্ডার যে বিষয়, মানে প্রাণ খুলে হাসা পূর্ণতা পেয়েছে, আমাদের আর কোনো দুঃখ নেই, আমরাও হাসতে হাসতে বাড়ি যাব। ঠিক আছে না? আচ্ছা মা, পলির কাছে আসি একটু। হ্যাঁ, কি যেন বলছিলাম আমরা বিরতির সময়, যে বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের হাসি নিয়ে বলছিলাম না? হ্যাঁ, ওই যে আপার কাছে বাচ্চাদের হাসি নিয়েই তো কথা হচ্ছিল। তো তাহলে আপা ওই পর্যন্ত থাকুক। এখন পলি কি ভাবছি প্রাণ খোলা হাসি নিয়ে? ওই তো, আমি আসলে খুব ছোট্টভাবেই বলতে চাই, আমি নিজে খুব হাসতে ভালোবাসি। আমি চাই সবাই মিলে আমরা হাসি। ওই যে আমাদের জুমে এক আপা বললো না, মানে এমন হাসি যে হাসি জগৎকে ভালো রাখে, জগৎকে হাসতে সাহায্য করে। এমন হাসি যে আমরা ভিলেনের হাসি চাই না। জগতের কল্যাণ হোক, সেই হাসিটাই আসলে সুন্দর হাসি। সুন্দর, আর সেটা আসলে প্রাণ থেকেই আসে। তার জন্য সাধনা হাসিটা যেন ভেতর থেকে আসে। আর যেটা ওই যে আমাদের আজকের বিষয়টা হচ্ছে প্রাণ খুলে হাসুন। আমরা প্রাণ খুলেই হাসতে চাই। আর আমি আসলে সত্যিকার অর্থেই প্রাণ খুলে হাসতে চাই। আমি হাসিতেই বাঁচি, আমি হাসিতেই বাঁচি। মানে ওর কথা শুনে না আমার একটু মা মা ভাব লাগছে। আমার মার একটা হাসির কথা মনে পড়ছে, যে আমার মা কুড়ির চুলে রান্না করতেন, ফর্সা ছিলেন, এই ধোঁয়ায় অনেকটা মুখটা কালি মাখা হয়ে যেত, পরে আবার সুন্দর করে ধুয়ে টুয়ে তিব্বত স্নো মাখতেন, সেটা পরের কথা। তো একদিন দেখলাম মার চোখ দিয়ে পানি পড়ছে, মা তখনও কেমন যেন একটা মুখের মধ্যে স্মিত হাসি রেখে তরকারিটা নাড়ছে। তা আমি বললাম, মা আপনার চোখ জ্বলছে, আপনার চোখ দিয়ে পানি পড়ছে, আপনি এবার দেখে হাসছেন। তো মা বলছে, আমি না হাসলে তো তরকারি হাসবে না। তরকারি হাসবে না, যথার্থ। তার মানে এই আমরা হাসি মুখে যা করব, সেখানে আমাদের একটা কাঙ্ক্ষিত ফল থাকবে। আসলে পলির কিছু হাসি নিয়ে কিছু মনে পড়ছে? ফল হাতে দেখে আমি একটু হচ্ছে, আমরা পড়েছি ছোটবেলায় বাংলা কবিতা হাসি রকনুজ্জামান খানের, আমি একটু কয়েক লাইন একটু শোনাই আজকে। খুব মজা। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই শোনো না কত হাসির খবর বলে যায়। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলের শাপলা হাসে, হাসে সবুজ ঘাস, খোলসে মাসের হাসি দেখে হাসে পাতি হাঁস।
বাচ্চাদের যখন দাঁত পড়ে যায় একটা সময় সবারই ওটা আরো মজার 6+ হচ্ছে সবারই টুকটাক হচ্ছে দাঁত পড়া শুরু করে। তো আসলে ওই হাসিটা সত্যি খুব ভাল লাগে। আর বাচ্চাদের হাসি মানে তো হচ্ছে ভুবন ভোলানো হাসি, মানে সব কষ্ট মনে হয় আসলে যেন শিশুর হাসির সাথে কোনো কিছুর তুলনা কোনো হয় কিছুর না, তুলনা নেই। একমাত্র ফুলের হাসির তুলনা ফুলের হতে হাসি, পারে। একদম নিষ্পাপ হাসি। আর সেই হাসি দেখলে সবারই মন ভালো হয়ে যায়, আশেপাশে সবার। আমার একটা ছোট্ট নাতি আছে, বাহ, হচ্ছে মানে আমার ভাগনার হচ্ছে বাচ্চা 1 বছর হয়েছে, মানে এত দুষ্ট হয়েছে আর হাসি তার মানে চোখে মুখে দুষ্টামি, তার হাসিটা হচ্ছে চোখে মুখে। সে তো এখনো হাহা করে হাসতে শিখেনি না, যেহেতু না। ছোট বাচ্চা, কিন্তু তার হাসিটা থাকে চোখে মুখে। মানে আমিও অস্থির হয়ে যাই, একটা সপ্তাহ যদি পার হয়ে যায় যে কখন যাবো আহা, একটু ওর কাছে, কখন কখন একটু যাবো ওকে আর দেখবো। কাছে। ওই যে আমি একটা গান বলেছিলাম না, হাসিতে করলো পাগল ঘরে রইতে দিল না, ঘরে রইতে পলি আর দিল না। ঘরে থাকতে পারে না, ছুটে আসলে যায় হ্যাঁ ছোট্ট আমি কৃষ্ণের আজকে ওর কাছে। ছবি দিয়েছে ওর মা ফেসবুকে, মাকে দেখাচ্ছে, আমার মাকে, মা দেখো না, দেখো ওর চেহারাটা দেখো, ওর হাসিটা দেখো, ওর রোলটা দেখো, ওর মানে ও মানে পোজ যে দিয়েছে ছবি তোলার, এটা একটু দেখো, চোখে মুখে হাসি, বাহ। মানে ওটা দেখলে মনে হয় অজান্তেই হাসি চলে আসে। আহা, কি অসাধারণ অনুষঙ্গ, তাই না? অনেক ধন্যবাদ পলি। Thank you, আপা। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, ছোট ছোট করে সবার কথা শুনবো, তারপরে যদি সুযোগ থাকে একটা গান শুনতে শুনতে বাড়ি চলে যাব, ঠিক আছে? অবশ্যই। পলির কি কিছু পলির কাছ থেকে শাইলার কাছে যাচ্ছি, আমি ভুল করেই যাচ্ছি, ভুল যদি হয় মধুর এমন, সেই ভুলই ভুলটা ভালো। হোক। হ্যাঁ, বলছি মার্জান কোন কথায় যেন এই কথা বলছিলাম আমরা, যে ভুল করে ওই যে বাচ্চা, হ্যাঁ এই বাচ্চার প্রসঙ্গ, নাতির প্রসঙ্গ থেকে মার্জানের কাছে আসি, শায়লা রেডি থাকো, ঠিক আছে? সেটা হলো ওই যে বাচ্চা যে বলতো যে আমার জন্য কি এনেছো। হ্যাঁ, মানে যখন আমি যেহেতু বাচ্চাদেরকে স্কুলে আনা না, দেন আমি স্কুলে যেহেতু চাকরি করি একজন শিক্ষক হিসাবে, সারাদিন আমার ওই পার্ট টাইমের সাথে আমার যেহেতু জব, ওইটা আমার মানে বিকালের টাইমে 4:30 থেকে 8:30 পর্যন্ত মানে স্কুল টাইমটা। তো আমি যখন রাতে ফিরি, আমার বাসা যেতে যেতে আমি যেতে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে, আমার বাসার কাছে তো খুব বেশি দূরে না, তো 9টা 9:30 যখন বাজে বাসায় ফিরি, তখন আমার মেয়ের দরজা খুলেই সাথে সাথে বলবে, মা কি আনছো, কিছু বাহ। নিয়ে আসছো, এই যে এটা বলে, তখন আমার আসলে এত ভালো লাগে, এটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। এই জন্য ইচ্ছে করে বারবার ভুল করে না, ইচ্ছে করে আমি নিয়ে যাই না, কারণ ওর মুখের ওই কথাটা শুনে আমাকে আত্মতৃপ্তি দেয়, ভীষণ ভালো লাগে। আর ওই যে আপা একটা কথা বললেন না, যে 3 সন্তানের মা যিনি, তিনি আসলেই সত্যি সুখী। আমি সত্যি আসলে খুব সুখী একজন মানুষ। আর সুখী মানুষ এই কারণে, আমার জীবনে অনেক কষ্ট গিয়েছে। যেহেতু 2023 সালে একটা আমাদের টেন্ডেন্সি গিয়েছিল শিক্ষা নিয়ে, হ্যাঁ, তো ওই শিক্ষার আমি একদমই ফ্রন্ট লাইনে ছিলাম, কারিকুলাম নিয়ে কথা বলতে গিয়ে আমি চাকরি হারিয়েছিলাম। একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আমি ছিলাম। তো সেই জায়গা থেকে যখন চাকরি থেকে ওনাকে আমাকে মুসলিকাত দিতে বলেছিল, যে আমার হাজবেন্ডের কাছ থেকে সই এনে দেন আমি মুসলিকাত দিব, যেন আমি কখনো কোনো আন্দোলনে যেন আমি সামিল না হই, মানে এটা ছিল যে কারিকুলাম বিষয় নিয়ে কথা বলতে গিয়েছি। আচ্ছা, যেটা গেছে গেছে, আমরা ওই যে দুঃখটা গেছে, আমি এটা, তারপর আমি অনেক আনন্দ, আমি অনেক হ্যাপি। হ্যাঁ, এই যে ভালোটা আসছে, এই যে বাচ্চাদের সাথে যে কাজ করছি, যে বাচ্চাদের সাথে বিলং করছি, আমি সত্যি আত্মতৃপ্তি নিয়ে বলছি যে আমি আসলে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে এবং ভালো জায়গায় আমি আছি, আলহামদুলিল্লাহ, এবং খুব হাসি খুশি নিয়ে আমি সেই কাজটাকে এনজয় করছি। জুমের আপুরা থাকুন আমাদের সাথে, একসাথেই বাড়ি যাব আমরা একদম শেষের দিকে। তো শেষ প্রান্তে এসে এত কথা শুনে, এই যে জুমের বন্ধুদের কথা শুনে, দুপাশের 2 বন্ধুর কথা শুনে, শায়লার শেষ মুহূর্তে কি মনে পড়ছে প্রাণ খোলা হাসি নিয়ে? প্রাণ খোলা হাসি নিয়ে মনে হচ্ছে যে আমরা সব সময় প্রতিদিন যদি একটা প্রোগ্রাম করতে পারতাম, চলুন হাসি, প্রাণ খুলে হাসি, তাহলে হয়তো আমরা অনেক ভালো থাকতে চাকরি পারতাম। ছেড়ে কি আবার এটা করতে ইচ্ছে করছে না, নাকি? মানে ওইটাও থাকবে, এটাও থাকবে। আজকাল তো মানে অনেক কিছুই, মানে মাল্টি ট্যালেন্টেড থাকে আমাদের জবের মাঝখানে। আসলেই তো দারুণ। তো এটা যদি করতে পারতাম, অনেক মানুষকে ভালো রাখতে পারতাম আমরা। যে হাসলে তো শুধু আমাদের মস্তিষ্ক, মানে ব্রেইন থেকে আমাদের হাসি আসে, যখন ব্রেইন থেকে আমাদের 2-3টা কেমিক্যাল সিক্রেশন হয়, যেমন এন্ডোরফিন, সেরোটোনিন, এই ধরনের কেমিক্যাল, এবং আমাদের হাসলে কর্টিসল হরমোনটা কমে যায়, আমাদের শরীরের ব্যথা বেদনা কমে যায়, মনটা ভালো হয়ে যায়। তো এই কারণে আমাদের আসলে
এরকম হাসির যদি একটা এপিসোড করা যায় প্রতিদিন, খুব ভালো, খুব তাহলে ভালো। কিন্তু আমাদের সব কাজকর্মে উন্নতি হবে। অনেক, যে আমাদের অনেক ধন্যবাদ। হাসির মাধ্যমে, মন ভালো রাখার মাধ্যমে, শরীর ভালো রাখার মাধ্যমে, সামাজিকতার মাধ্যমে আমরা একটা মানে ভালো মানে সর্বক্ষেত্রে, হ্যাঁ, সব ক্ষেত্রে ভালো একটা করতে পারবো, জীবনের আনন্দটাকে হ্যাঁ, ঢেউয়ে উপভোগ পরিণত করতে করে পারবো, দিব। অনেক দুঃখটাকে ধন্যবাদ। ভুলতে পারবো। আর যদিও তার বন্ধুরা আড্ডার সাথে যারা যুক্ত ছিলে, সামনে পেছনে সবখানে আজকের লেডিস আড্ডাটা একদম জমে উঠেছিল, মানে জমানোই থাক সেই জায়গায়। আমি হ্যাঁ, এক লাইন আমার হাজবেন্ডের পছন্দের গান গিয়ে শেষ করতে যাচ্ছিলাম। তাহলে আমি বিদায় নিয়ে নিই, ঠিক আছে? তাহলে আবার দেখা হবে। তার আগে পর্যন্ত আমি সবাইকে বলবো, অনুরোধ করে নয়, আদেশ করে, সেটা হলো প্রতিদিন কোনো না কোনোভাবে প্রাণ খুলে হাসো। থ্যাংক ইউ সো মাচ। আমার যখনই মন খারাপ হতো, আমার হাজব্যান্ড একটা গান গিয়ে শোনাতো আমাকে। সবাই তার জন্য দোয়া করবেন। সেটা হচ্ছে বাপ্পা মজুমদারের পড়ি। শুরু করছি। আজ তোমার মন খারাপ মেয়ে, তুমি আনমনে বসে আছো আকাশ পানে, বৃষ্টি উদাস আমি তোমার জন্য এনে দেব, মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি।